আজকে ভিডিওতে আমরা জানবো যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে মানে তাপবিদ্যুৎ কেন্দ্রতে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। তবে স্পেসিফিক্যালি আজকে আমরা জানার চেষ্টা করব যে কয়লার সাহায্যে যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো চলে সেগুলো কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে। একটা তাপবিদ্যুৎ কেন্দ্র বিশাল বড় এলাকা জুড়ে ছড়িয়ে থাকে, প্রায় ৩-৪ স্কোয়ার কিলোমিটার। আর এই জায়গাটা বিভিন্ন পার্টে ভাগ করা থাকে। যেহেতু কয়লার সাহায্যে তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপ উৎপন্ন করে জলকে গরম করা হয়, এই জন্য এখানে প্রচুর পরিমাণে কয়লার প্রয়োজন হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রে যদি কয়লা শেষ হয়ে যায় তাহলে বিদ্যুৎ তৈরি করার কাজ বন্ধ হয়ে যাবে। এই জন্য এখানে ১ মাস থেকে ৪৫ দিনের কয়লার স্টক করে রাখা হয়, যেটা প্রায় ১ থেকে ১.৫ মিলিয়ন টন। আর তাপবিদ্যুৎ কেন্দ্রে যে জায়গায় কয়লা স্টক করে রাখা হয় সেই জায়গাটাকে কোল ইয়ার্ড বলা হয়। এটা বিশাল বড় জায়গা, পুরো একটা ট্রেন এর মধ্যে প্রবেশ করে যায়। কারণ ম্যাক্সিমাম তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা ট্রেনের সাহায্যেই আসে। তারপর ট্রেন থেকে ওই কয়লাগুলোকে আনলোড করে কোল ইয়ার্ডে স্টক করে রাখা হয়। কয়লাগুলো যখন আসে তখন এক একটা কয়লা এক এক ধরনের আকারের হয়, কোনোটা ছোট কোনোটা বড়। এই জন্য ওই কয়লাগুলোকে ক্রাশ মেশিনের মধ্যে পাঠিয়ে ছোট ছোট করে ভেঙে নেওয়া হয়। তারপর ওই ছোট ছোট কয়লাগুলোকে পাউডারে পরিণত করার জন্য বল মিল বলে একটা মিলের মধ্যে পাঠানো হয়। এখানে ওই কয়লাগুলো একেবারে পাউডারের মতো হয়ে যায়। এগুলো এখানে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম কণাতে পরিণত হয়, মানে যেরকম পাউডার আমরা মুখে মাখি একেবারে ওরকম ধুলোর মতো। এটা করা হয় যাতে কয়লাগুলো সম্পূর্ণভাবে জ্বলে যেতে পারে, আর এতে ছাইও কম উৎপন্ন হয়। এটা তুমি নিজেও বুঝতে পারবে যখন তুমি কোনো বড় কাঠের গুঁড়িকে জ্বালাবে, তখন দেখবে যে অনেক বেশি ছাই উৎপন্ন হয়। কিন্তু ওই কাঠটাকেই যদি গুঁড়ো করে একেবারে ডাস্টের মতো করে জ্বালানো যায় তাহলে অনেক কম ছাই উৎপন্ন হবে। আর এটা করলে কয়লাগুলো একেবারে ভালোভাবে জ্বলে যায় এবং কয়লা নষ্ট কম হয়। এরপর ওই কয়লার ডাস্টটা চলে যায় বয়লার মেশিনে, যেখানে সবসময় আগুন জ্বলছে। আর ওই আগুনটাকে ক্রমাগত জ্বালিয়ে রাখার জন্যই এই কয়লাটাকে ব্যবহার করা হয়। বয়লারের মধ্যে উপরে সরু সরু পাইপের মধ্যে জল থাকে, আর ওই বয়লারের প্রধান এবং একমাত্র কাজ হলো জলটাকে গরম করে বাষ্পে পরিণত করা। এর মধ্যে যখন কয়লা পড়ে তখন দু ধরনের ছাই উৎপন্ন হয়। একটা ছাই ভারী হয় যেটা বয়লারের নিচে জমা হয়, এবং আরেকটা ছাই হালকা হয় যেটাকে আমরা ফ্লাইং অ্যাশ বলি। সেটা বয়লার থেকে সরু সরু লম্বা চিমনির মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। যে ছাইটা ভারী ছাই মানে বটম অ্যাশ, সেটাকে সিমেন্ট কোম্পানিতে পাঠানো হয়, কারণ সিমেন্ট তৈরি করতে এই ছাইটা কাজে লাগে। কিন্তু যে ছাইটা উড়ে বাইরে বেরিয়ে যায় ওর মধ্যে তো প্রচুর পরিমাণে কয়লা থাকে, আর সেটা যদি পরিবেশে বেরিয়ে যায় তাহলে ভাবুন যে ওই এলাকাটার কি অবস্থা হবে। এই জন্য যে লম্বা লম্বা চিমনিগুলো থেকে ফ্লাইং অ্যাশটা বেরোয় সেখানে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বসানো থাকে, যেটা ওই ছাইগুলোকে পরিবেশে মানে বায়ুমণ্ডলে বেরিয়ে যাওয়া থেকে আটকায়। তাহলে এতদূর আমরা বুঝলাম যে জলটা কিভাবে গরম হচ্ছে। একবার ভেবে দেখেছেন যে স্টিমকে যদি প্রেসারের মধ্যে রাখা যায় তাহলে সেটা কত ফোর্স ক্রিয়েট করতে পারে? বাড়িতে আপনার ওইটুকু একটা প্রেসার কুকার, তার মধ্যে যখন বাষ্প তৈরি হয় তখন সেটা প্রেসার কুকারের সিটিকে একদম উপরে তুলে দেয়। এবার ভাবুন যে হিউজ পরিমাণে যদি কোনো বাষ্পকে প্রেসারের মধ্যে রাখা যায় তাহলে তার মধ্যে কতটা পরিমাণে শক্তি তৈরি হয়ে যায়। আর এই শক্তিটাকে কাজে লাগিয়েই আমরা বিদ্যুৎ তৈরি করি। পাওয়ার প্ল্যান্টের অন্য একটা জায়গায় একটা বিশাল বড় টারবাইন লাগানো থাকে, আর যার সাথে জোড়া থাকে একটা মোটর। একটা জিনিস হয়তো জানতে পারো যে বিদ্যুৎ যদি প্রয়োগ করা যায় তাহলে কোনো মোটর ঘোরে, কিন্তু ওই মোটরটাকেই যদি উল্টো দিকে ঘোরানো যায় তাহলে বিদ্যুৎ তৈরি হয়, ঠিক যেরকমভাবে জেনারেটর কাজ করে। এবার বয়লারে যে বাষ্পটা তৈরি করা হয়েছিল সেই বাষ্পটাকে ওই টারবাইনের মধ্যে খুব প্রেসারে প্রয়োগ করা হয়, যার ফলে টারবাইনটা খুব দ্রুত গতিতে ঘুরতে থাকে এবং তার সাথে নিজের সাথে ঘোরায় ওই মোটরটাকে। মোটরটা প্রায় ৩,০০০ আরপিএম এর গতিতে ঘুরতে থাকে এবং উৎপন্ন করে বিদ্যুৎ। এবার এখান থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেটা চলে যায় একটা ট্রান্সফরমারে। এই ট্রান্সফরমারটা স্টেপ আপ পাওয়ার ট্রান্সফরমার হয়। এটা ওই উৎপন্ন হওয়া বিদ্যুৎটাকে অনেক দূর পর্যন্ত পাঠানোর জন্য এর ভোল্টেজটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, প্রায় ২,২০,০০০ ভোল্ট করে দেয়, যেটা বিদ্যুতের তারের মধ্য দিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যায়। এবং যে এলাকায় বিদ্যুৎ পাঠানোর দরকার হয় সেখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগিয়ে ওই ভোল্টেজটাকে কমিয়ে বিদ্যুৎটাকে এলাকায় সাপ্লাই করে দেওয়া হয়। এই জন্য আপনি দেখে থাকতে পারেন যে যে জায়গায় বিদ্যুৎ তৈরি হয় সেখানকার পাওয়ার ট্রান্সফরমার থেকে ওই এলাকাকে বিদ্যুৎ দেওয়া হয় না, তার কারণ এর ভোল্টেজ অনেক বেশি থাকে। এবার আরেকটা জিনিস জানার আছে, যে বাষ্পটার সাহায্যে টারবাইনটা ঘুরছিল সেটা কোথায় গেল? তো টারবাইনের নিচে একটা ওয়াটার চেম্বার থাকে। বাষ্পটা টারবাইনের মধ্যে ঘুরতে ঘুরতে যখন ঠান্ডা হয়ে যায় তখন সেটা জলে পরিণত হয়ে ওই চেম্বারের মধ্যে জমা হতে থাকে।
যাকে পুনরায় বয়লারের মধ্যে পাঠিয়ে আবার ব্যবহার করা হয়, মানে আবার গরম করে বাষ্পে পরিণত করা হয়। বাষ্পকে ব্যবহার করার পরে ওটাকে ঠান্ডা করতে হয় যাতে আমরা পুনরায় ওকে বয়লারে ব্যবহার করতে পারি। এর জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বড় বড় চোঙার মতো একাধিক কুলিং টাওয়ার লাগানো থাকে। যদি আপনি কখনো কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র দেখে থাকেন তাহলে দূর থেকে দেখতে পাবেন যে বড় বড় চোঙার মতো যে সমস্ত টাওয়ারগুলো থাকে তাদের উপর থেকে একটা ধোঁয়া বেরোয়। তখন হয়তো তোমার মনে হয় যে এই ধোঁয়াটা যে বেরোচ্ছে এর থেকে তো প্রচুর পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু না, ওগুলো আসলে বাষ্প হয় যেগুলো পুনরায় বায়ুমণ্ডলে বাতাসের সঙ্গে মিশে যায়। এর থেকে কোনো পরিবেশ দূষণ হয় না। লম্বা লম্বা এবং সরু সরু যে টাওয়ারগুলো থাকে যেখান থেকে ধোঁয়া বেরোয় সেই ধোঁয়া থেকে পরিবেশ দূষণ হতে পারে, কিন্তু বড় বড় চোঙার মতো যে টাওয়ারগুলো থাকে সেখান থেকে যে ধোঁয়াটা বেরোয় ওটা অ্যাকচুয়ালি ধোঁয়া হয় না, ওটা অ্যাকচুয়ালি জলীয় বাষ্প হয়। আর এর মধ্যেই জলীয় বাষ্পকে ঠান্ডা করে আবার জলেও পরিণত করা হয়। যেহেতু সম্পূর্ণ জলীয় বাষ্প জলে পরিণত হয় না, এই জন্য যেটা বেঁচে থাকে সেটা উপর দিয়ে বেরিয়ে যায়। এই কুলিং টাওয়ারগুলোর নিচে একটা বড় বেসিন থাকে। বাষ্প জলে পরিণত হওয়ার পর ধীরে ধীরে ওই বেসিনের মধ্যে জমা হয়, যাকে পুনরায় পাইপের মাধ্যমে বয়লারের দিকে পাঠিয়ে দেওয়া হয়। হয়তো খেয়াল করতে পারো যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কোনো বড় নদীর ধারে কিংবা কোনো বড় জলাশয়ের পাশেই তৈরি করা হয়। তো এর কারণটা কি আশা করি বুঝতে পেরেছো যে একটা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য জল অবশ্যই দরকার। সাধারণত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো নদীর জলকে বা কোনো বড় জলাশয়ের জলকে ডিরেক্টলি ব্যবহার করে না। নদীর জলকে পাম্পের সাহায্যে তুলে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব রিজার্ভয়ার বা জলাশয়ের মধ্যে স্টোর করে রাখা হয়। তারপর ওই জল থেকে দূষিত পদার্থ এবং মিনারেলগুলোকে বের করে নেওয়া হয় যাতে জলের মধ্যে H2O ছাড়া অন্য কোনো মেটেরিয়াল না থাকে। তারপর ওই জলকে ইকোনমার নামক বয়লারের সঙ্গে লাগানো